বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল। আপনারা কি জানেন, যাকে অন্ধের মতো বিশ্বাস করতেন সেই মানুষটি যদি আপনার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় তখন কেমন লাগে? লাজুর সাথে ঠিক সেটাই হয়েছে। সুদেব এমন এক অদ্ভুত কাণ্ড করল যা দেখে আপনি হতবাক হবেন। কিন্তু এই সব কিছুর পেছনে কি শুধুই সুদেব ছিল, নাকি আড়ালে ছিল অন্য কেউ? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা এই ষড়যন্ত্রের আসল রহস্য বুঝতে পারবেন না। সুদেবের সন্দেহ আর বনলতার ষড়যন্ত্রে লাজুর জীবন এখন এক চরম সংকটের মুখে দাঁড়িয়ে। একদিকে পড়াশোনার চাপ আর অন্যদিকে সম্পর্কে টানাপড়েন তাকে দিশেহারা করে তুলেছে। গ্রামের বাড়ি থেকে কলকাতায় ফেরার পথে লাজুর মনে বারবার সুদেবের সেই অদ্ভুত আচরণের কথা ভেসে আসছিল। সুদেব যেভাবে তাকে সরাসরি ভালোবাসার প্রমাণ দিতে বলেছে, তাতে লাজু বুঝতে পারে তাদের সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে গেছে। এদিকে বনলতার নিজের অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। সে মনে মনে ছক কষতে থাকে কিভাবে সুদেবী ব্যবহার করে লাজুকে চিরতরে চ্যাটার্জি বাড়ি থেকে বিদায় করা যায়। বনলতা জানে অনুভব লাজুকে কতটা গুরুত্ব দেয়, আর সেটাই তার প্রধান অস্ত্র। বনলতার সুযোগ বুঝে একদিন চুপি চুপি সুদেবকে ফোন করে। সুদেব তখন লাজুর বিচ্ছেদ বেদনায় মদ্য অবস্থায় ঘরের এক কোণে বসেছিল। বনলতা ফোন করে অত্যন্ত মিষ্টি সুরে বলতে শুরু করে, সুদেবদা, তুমি কি জানো তোমার সরলতার সুযোগ নিয়ে লাজু কলকাতায় গিয়ে কি করছে? সুদেব চমকে ওঠে। সে জানতে চায় লাজু আবার কি করল। বনলতা তখন বিষ ঢালতে শুরু করে, বলে লাজু আসলে ডাক্তারি পড়ার নাম করে অনুভবের সাথে প্রেমের নাটক করছে। ওরা দুজনে মিলে পরিকল্পনা করেছে কিভাবে তোমাকে গ্রামেই আটকে রাখা যায়, আর ওরা শহরে গিয়ে সংসার পাতবে। বনলতার এই মিথ্যে কথাগুলো সুদেবের তপ্ত হৃদয়ে ঘৃতাহতি দেয়। সে রাগে কাঁপতে থাকে। সুদেব ভাবে, তাহলে লাজু যে সেদিন রাতে মাটিতে শুয়ে পড়েছিল সেটা কি ক্লান্তির জন্য নয়, বরং আমার প্রতি অনীহা থেকে? বনলতা তাকে আরও উস্কে দিয়ে বলে, তুমি যদি এখনই শক্ত না হও তবে লাজুকে আর কোনো দিন ফিরে পাবে না। তুমি কালই কলকাতায় চলে এসো, আমি তোমাকে সব হাতে নাতে প্রমাণ করে দেব। সুদেব আর দেরি করে না। সে পরদিন ভোরেই কারোর কিছু না বলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কলকাতায় লাজু তখন হসপিটালে ডিউটি আর পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। অনুভব তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে বনলতার মতো মেয়েরা সহজে হার মানবে না, তাই সাবধানে থাকতে হবে। লাজু বলে, আমি শুধু আমার পড়াশোনায় মন দিতে চাই, কিন্তু নিয়তি যেন অন্য কিছু লিখে রেখেছে। সুদেব কলকাতায় পৌঁছে সোজা চ্যাটার্জি বাড়িতে না গিয়ে বনলতার সাথে দেখা করে। বনলতা তাকে নিয়ে যায় অনুভবের অফিসের সামনে। সেখানে দেখা যায় অনুভব আর লাজু একসাথে কফি খাচ্ছে আর পড়াশুনো নিয়ে আলোচনা করছে। দূর থেকে দেখে সুদেবের মনে হয় বনলতার কথাই ঠিক, ওরা দুজন একে অপরের খুব কাছে চলে এসেছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সুদেব মাঝ রাস্তায় চিৎকার শুরু করে। সে লাজুর হাত ধরে টানতে টানতে বলে, অনেক হয়েছে পড়াশুনো, এবার চল আমার সাথে গ্রামে, ঘর সংসার করবি। লাজু অপ্রস্তুত হয়ে যায়। সে সুদেবকে শান্ত করার চেষ্টা করে বলে, তুমি এখানে কেন? হঠাৎ করে কি হয়েছে? সুদেব বলে, কি হয়েছে সেটা তুই ভালোই জানিস। আমার চোখের সামনে অনুভবের সাথে ঢলাঢলি বরছিস, আর আমাকে বলছিস কি হয়েছে? অনুভব এগিয়ে এসে সুদেবকে আটকানোর চেষ্টা করলে সুদেব তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, আমার বউকে আমি নিয়ে যাব, এতে তোর বলার কি আছে? বাড়ির বড়রা খবর পেয়ে সেখানে ছুটে আসেন। শর্মিলা দেবী সুদেবকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সুদেব কারোর কথা শোনে না। সে সাফ জানিয়ে দেয়, লাজু যদি আজ তার সাথে না যায় তবে সে সেখানেই বিষ খেয়ে আত্মহত্যা করবে। লাজু এক চরম ধর্মসংকটে পড়ে। একদিকে তার স্বপ্ন ডাক্তার হওয়ার, আর অন্যদিকে তার স্বামীর জীবন। সে কাঁদতে কাঁদতে অনুভবের দিকে তাকায়। অনুভব বুঝতে পারে এই মুহূর্তে সুদেবকে থামানো দরকার, নয়তো বড় কোনো বিপদ ঘটে যাবে। লাজু বাধ্য হয়ে সুদেবের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যাওয়ার আগে সে বনলতার চোখে সেই ক্রূর হাসিটা দেখতে পায়। লাজু বুঝতে পারে এই সব কিছুর মূলে রয়েছে বনলতা। গ্রামে ফেরার পর সুদেব লাজুকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখে। সে লাজুর সব বইপত্র পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। লাজু চিৎকার করে বলতে থাকে, আমি নির্দোষ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সুদেবের কানে তখন বনলতার বিষাক্ত কথাগুলোই বাজছে। এদিকে কলকাতায় অনুভব শান্ত হয়ে বসে থাকার পাত্র নয়। সে জানে লাজু বিপদে আছে। সে মনে মনে প্রতিজ্ঞা করে লাজুকে এই নরক থেকে উদ্ধার করবেই। অনুভব গোপনে সুদেবের গ্রামের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু বনলতা আবারও বাধা হয়ে দাঁড়ায়। সে অনুভবের পথ আটকে বলে, তুমি যদি ওই গ্রামে যাও তবে আমি পুলিশের কাছে গিয়ে বলবো তুমি লাজুকে অপহরণ করার চেষ্টা করছ। অনুভব এবার বনলতাকে স্পষ্ট জানিয়ে দেয়, তোমার আর কোনো হুমকি আমি শুনব না। তুমি চোর সেটা প্রমাণ হয়ে গেছে, এবার তোমার আসল রূপ সবার সামনে আনবই।
অনুভব গ্রামে পৌঁছে দেখে সুদেব লাজুকে মারধর করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময় অনুভব লাঠি হাতে সুদেবকে আটকায়। শুরু হয় এক তুমুল সংঘর্ষ। গ্রামের মানুষ জড়ো হয়ে যায়। লাজু ঘর থেকে বেরিয়ে এসে সুদেবকে জাপটে ধরে বলে, থামো তোমরা, একে অপরকে মেরো না। লাজু তখন সবার সামনে সুদেবকে উদ্দেশ্য করে বলে, তুমি আমাকে সন্দেহ করেছ কারণ তুমি আমাকে চিনতে পারোনি, আর বনলতা তোমাকে যা শিখিয়েছে তুমি সেটাই বিশ্বাস করেছ। এই নাও আমার পড়াশোনার সব সার্টিফিকেট, যদি বিশ্বাস না হয় পুড়িয়ে দাও, কিন্তু জেনে রেখো বিশ্বাসহীন ভালোবাসা কোনো দিন টেকে না। সুদেব যখন নিজের ভুল বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। লাজু সিদ্ধান্ত নেয় সে আর সুদেবের সাথে থাকবে না। সে নিজের পায়ে দাঁড়াবে আর অন্য সব নির্যাতিতা মেয়েদের জন্য লড়াই করবে। গল্পের শেষে দেখা যায় লাজু কলকাতায় ফিরে এসে আবার পড়াশোনা শুরু করেছে, আর অনুভব তাকে দূর থেকে সমর্থন দিয়ে যাচ্ছে। অন্যদিকে বনলতা নিজের জালে নিজেই জড়িয়ে বাড়ি থেকে বিতাড়িত হয়, আর সুদেব একাকিত্বের দহনে জ্বলতে থাকে। এভাবেই লাজু নিজের যোগ্যতায় সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর লড়াইয়ে জয়ী হয়। সুদেব যখন রাগের মাথায় লাজুর হাত ধরে টানতে টানতে গ্রামের দিকে রওনা দিল, তখন অনুভবের মনের ভেতরটা যেন হাহাকার ওড়ে উঠল। অনুভব জানত সুদেব মানুষটা খারাপ নয়, কিন্তু বনলতার বিষাক্ত কথাগুলো তার কানকে এমনভাবে বিষিয়ে দিয়েছে যে সে এখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। লাজু কাঁদতে কাঁদতে সুদেবের সাথে বাসে উঠে পড়ল। তার মনে হচ্ছিল তার ডাক্তার হওয়ার স্বপ্নটা বোধহয় মাঝপথেই শেষ হয়ে গেল। গ্রামের বাড়িতে পৌঁছানোর পর সুদেবের মা অর্থাৎ লাজুর শাশুড়িমা লাজুকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি বললেন, কিরে, শহরের হাওয়ায় তো খুব ডানা গজিয়েছিল, এখন ডানা কাটতে সুদেব তোকে ঠিক সময় নিয়ে এসেছে। সুদেব তখন রাগে কাঁপতে কাঁপতে লাজুকে ঘরের ভেতর ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল আর বলল, আজ থেকে তোর পড়াশুনো বন্ধ, ওই চ্যাটার্জি বাড়ির চৌকাঠ আর কোনো দিন মারাবি না। লাজু মেঝেতে পড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল। সে বলল, তুমি একবারও আমার কথা শুনবে না সুদেবদা? আমি তো কোনো অন্যায় করিনি, অনুভববাবু শুধু আমার পড়াশোনায় সাহায্য করছিলেন। সুদেব তখন লাজুর সব বইপত্র আলমারি থেকে বের করে উঠোনের মাঝখানে নিয়ে এলো আর দিয়াশলাই জ্বালিয়ে বলল, এই দেখ, তোর ডাক্তার হওয়ার অহংকার আমি এক্ষুনি পুড়িয়ে দিচ্ছি। লাজু চিৎকার করে সুদেবের পা জড়িয়ে ধরল, বলল, না সুদেবদা, এমন করো না, এই বইগুলো আমার প্রাণ, আমি কথা দিচ্ছি আমি আর কলকাতায় যাব না, কিন্তু আমার বইগুলো পুড়িও না। সুদেব তখন থমকে দাঁড়াল। তার মনে পড়ে গেল লাজুর সেই সরল মুখটা, কিন্তু পরক্ষণেই বনলতার সেই হাসিমাখা উস্কানিমূলক কথাগুলো কানে বাজতে লাগল। সে বইগুলো দূরে সরিয়ে দিয়ে লাজুকে শাসিয়ে গেল যে সে যেন ঘর থেকে বেরোয় না। এদিকে কলকাতায় বনলতা তখন খুশিতে আত্মহারা। সে ভাবল, কাঁটা দিয়ে কাঁটা তোলা একেই বলে। লাজু এখন গ্রামেই পৌঁছে মরবে, আর এই সুযোগে আমি অনুভবের মন জয় করে নেব। কিন্তু অনুভব তখন অন্য কিছু ভাবছিল। সে জানত সুদেবকে বোঝাতে হলে প্রমাণের দরকার, আর সেই প্রমাণ বনলতার ফোনেই আছে। বনলতা যখন স্নান করতে গেল তখন অনুভব চোরের মতো বনলতার ঘরে ঢুকল আর তার ফোনটা হাতে নিল। সেখানে সে দেখল বনলতা আর তার মায়ের সেই চক্রান্তের সব কল রেকর্ড আর মেসেজ। অনুভব সবটা নিজের ফোনে ট্রান্সফার করে নিল আর মনে মনে বলল, এবার দেখো বনলতা, তোমার আসল রূপ আমি কিভাবে সবার সামনে আনি। অনুভব আর দেরি না করে গাড়ি নিয়ে সোজা লাজুদের গ্রামের দিকে রওনা দিল। রাস্তায় যেতে যেতে সে শুধু ভাবছিল লাজু যেন কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। গ্রামের বাড়িতে তখন এক বিচিত্র দৃশ্য। সুদেব লাজুকে ঘরের কোণে বন্দি করে রেখেছে, আর বাইরে তার মা পাহারা দিচ্ছেন। লাজু জানালা শিক ধরে বাইরের আকাশের দিকে তাকিয়ে ভাবছিল তার জীবনের সব আলো বুঝি নিভে গেল। ঠিক সেই সময় অনুভবের গাড়িটা ধুলো উড়িয়ে সুদেবদের বাড়ির সামনে এসে দাঁড়াল। অনুভবকে দেখে সুদেব লাঠি হাতে তেড়ে এলো আর বলল, আবার এসেছিস আমার বউকে ভুলিয়ে নিয়ে যেতে, আজ তোকে মেরেই ফেলব। অনুভব শান্তভাবে বলল, সুদেবদা, আমাকে মারার আগে শুধুই রেকর্ডটা শোনো আর এই মেসেজগুলো দেখো। অনুভব ফোনের স্পিকার অন করে দিল। সেখানে বনলতার গলা পরিষ্কার শোনা যাচ্ছিল, যেখানে সে বলছে, সুদেব একটা গাধা, ওকে যেভাবে নাচাবো ও সেভাবেই নাচবে। লাজুকে দিয়ে ওর ঘর ভাঙাবো আর লাজুকে গ্রামেই আটকে রাখব, যাতে ও ডাক্তার হতে না পারে। সুদেব নিজের কানে এসব শুনে পাথর হয়ে গেল। সে লাঠিটা হাত থেকে ফেলে দিল। তার মনে হল কেউ যেন তার মাথায় আকাশ ভেঙে ফেলেছে। সে দৌড়ে গিয়ে ঘরের দরজা খুলে দিল আর দেখল লাজু মেঝেতে পড়ে অঘরে কাঁদছে। সুদেব লাজুর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল আর বলল, আমাকে ক্ষমা করে দে লাজু, আমি তোর সাথে যা করেছি তার কোনো ক্ষমা হয় না। আমি বনলতার কথাই তোকে সন্দেহ করেছি। লাজু তখন সুদেবের দিকে তাকিয়ে বলল, সন্দেহ কি এতই সহজ সুদেবদা? যে কেউ এসে কিছু বললেই বিশ্বাস করে নিতে হয়? তুমি তো আমাকে ছোটবেলা থেকে চেনো, তবে কেন এমন করলে? সুদেব কোনো উত্তর দিতে পারল না।
অনুভব তখন এগিয়ে এসে বলল, সুদেবদা, নিজের ভুল বুঝতে পারাটাই বড় কথা। লাজুকে আর আটকে রেখো না। ওর সামনে অনেক বড় ভবিষ্যৎ। ওর ডাক্তার হয়ে এই গ্রামের মানুষের সেবা করবে। তুমিও চলো আমাদের সাথে কলকাতায়। সুদেব বলল, না অনুভব ভাই, আমি অনেক বড় অপরাধ করেছি। আমি আর কোনোদিন লাজুর পড়াশোনায় বাধা দেব না। লাজু, তুই যা কলকাতায়, আমি গ্রামেই থাকি। তবে একটা কথা মনে রাখিস, আমি তোকে সত্যি ভালোবাসি। সুদেব লাজুর বইগুলো কুড়িয়ে এনে তার হাতে তুলে দিল আর বলল, এই নে তোর স্বপ্ন। এগুলোকে আর পুড়তে দেব না লাজু। লাজু সুদেবের চোখে অনুতাপ দেখতে পেল। সে সুদেবের হাত ধরে বলল, না সুদেবদা, তোমাকে ছেড়ে আমি একা যাব না। তুমিও আমাদের সাথে শহরে যাবে, সেখানে ছোটখাটো কোনো কাজ করবে, আর আমিও আমার পড়াশোনা শেষ করব। আমাদের দুজনের সংসার হবে নতুন করে। সুদেব চোখের জল মুছতে মুছতে লাজি হল। লাজু আর সুদেব যখন কলকাতার চ্যাটার্জি বাড়িতে ফিরে এলো, তখন বনলতা ভেবেছিল বোধহয় সুদেব লাজুকে তাড়িয়ে দিতে এসেছে। কিন্তু যখন দেখল ওরা দুজনে